বন্ধুরা, আপনার জবা গাছে কি শুধু পাতা হচ্ছে, ফুল আসছে না? তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি যেটা ব্যবহার করছি সেটার পর গাছে একসাথে এত ফুল এসেছে যে গুণে শেষ করা যায় না। আমাদের রান্নাঘরের কিছু সাধারণ খাবার এবং সম্পূর্ণ জৈব উপাদান প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা জবা গাছ থেকে কিন্তু এই বর্ষাতেও প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব। জবা গাছের সবথেকে বড় শত্রু হলো মিলিবাগ, আর এই মিলিবাগের হাত থেকে কিভাবে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে রক্ষা করব, কোন ঘরোয়া চমৎকার কীটনাশক প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ ও সতেজ রাখব, তা জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। কিভাবে ছোট্ট ছোট্ট জবা গাছেও প্রচুর পরিমাণে কুড়ি আনা যায়, এই পরিচর্যা করলে কুড়ি ঝরা তো একেবারে বন্ধ হবেই, তার সাথে সাথে প্রত্যেকটা ফুল কিন্তু খুব সুন্দরভাবে এবং বড় আকারে ফুটবে। তাই একটুও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলবেন। নমস্কার, আমি সুমিত, আমার বাগান বেঙ্গলি গার্ডেনারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই যে বিষয়টি আমাদের জানতে হবে তা হলো আমরা আমাদের বাগানের কোন জবা গাছকে ঠিক কোথায় রাখব। আমাদের বাগানে সাধারণত দুই ধরনের জবা দেখতে পাওয়া যায়, দেশি জবা এবং হাইব্রিড জবা। দেশি জবা গাছের তেমন কোনো বাড়তি পরিচর্যা করতে হয় না, এদের সরাসরি তীব্র সূর্যালোক এবং সরাসরি বৃষ্টির মধ্যে রেখে দিলেও কোনো রকম কোনো সমস্যা হয় না। তবে হাইব্রিড ভ্যারাইটির যে সমস্ত জবা আছে, যেমন পুনে, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান, আমেরিকান বা তাইওয়ান ভ্যারাইটি, এই সমস্ত জবা গাছগুলোর মধ্যে বর্ষাকালে সামান্য ফাঙ্গাসের প্রবলেম বা ছত্রাকের আক্রমণ দেখা যায়। যে গাছগুলোর এখন এই তীব্র গরমের পর কিছুতেই বৃদ্ধি হচ্ছে না বা গাছগুলো থমকে আছে, এই সমস্ত জবা গাছগুলোকে এই সময় সামান্য শেডের বা ছায়ার মধ্যে রাখার চেষ্টা করবেন, কারণ অতিরিক্ত বৃষ্টিতে ভেজালে এই নির্দিষ্ট গাছগুলোর শিকড়ে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের সমস্যা দেখা দিতে পারে। এর পরের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, জুলাই মাসে এখন মাঝে মধ্যে যে বৃষ্টি হচ্ছে তার ফলে গাছে ফুটে থাকা সুন্দর সুন্দর ফুলগুলো খুব দ্রুত পচে যাচ্ছে। এই পচা ফুল গাছের ডালে বা মাটিতে কোনোভাবেই কিন্তু রাখা যাবে না। তাই ফুল ফোটার একদিন পর যখনই ফুলগুলো শুকিয়ে যাবে, সেই বাসি ফুলগুলো সব সময় আপনারা কাঁচি দিয়ে বা হাত দিয়ে বৃন্ত থেকে কেটে পরিষ্কার করে তুলে ফেলার চেষ্টা করবেন। বৃন্ত থেকে কেটে পরিষ্কার করে না দিলে এই ফুলগুলো বৃষ্টির জল পেয়ে ভিজে পচে যাবে এবং গাছের পাতায় ও ডালে মারাত্মক ফাঙ্গাস সৃষ্টি করবে। আর এই পচা ফুলগুলো যখন ঝরে গাছের গোড়ার মাটিতে পড়বে, তখন টবের মাটিতেও ফাঙ্গাস তৈরি হবে, যা শিকড় পচিয়ে দিতে পারে। তাই সব সময় ফুল শুকিয়ে যাওয়ার সাথে সাথেই গাছ থেকে সেগুলোকে পরিষ্কার করে ফেলে দেবেন। এর ফলে গাছ কিন্তু বেশি পরিমাণে নতুন কুড়ি আনতে পারবে। এবার আসি আমাদের টবের মাটিতে জলের পরিমাপ কেমন হবে সেই বিষয়ে। যদি নিয়মিত বৃষ্টি হয় তাহলে টবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি বৃষ্টি না হয় বা আকাশ মেঘলা থাকে, তবে আমাদের অবশ্যই হাতের আঙুল দিয়ে টবের মাটি চেক করে তবেই জল প্রয়োগ করতে হবে। তাছাড়া এই বর্ষাকালে সবথেকে বেশি নজর দিতে হবে টবের ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থার দিকে। টবের ড্রেনেজ সিস্টেম যদি কোনো কারণে ঠিক না থাকে, জল জমে থাকে, তাহলে দেরি না করে গাছটিকে দ্রুত ভালো মাটি তৈরি করে নতুন টবে রিপোর্ট করতে হবে। যদি রিপোর্ট না করতে পারেন, তাহলে টবের ড্রেনেজ হোলগুলোকে খুঁচিয়ে পরিষ্কার করে দেবেন, এতেও অনেক সময় অতিরিক্ত জল বেরিয়ে যায়। এই কথাটা আমি সবসময় বলে থাকি যে টবের মিডিয়া বা মাটিতে কোনো রকম কোনো আগাছা রাখা যাবে না। ছোট্ট থেকে ছোট্ট আগাছাও দেখার সাথে সাথে তুলে ফেলার চেষ্টা করবেন, কারণ এই ছোট ছোট আগাছাগুলো যদি সময় মতো তুলে না দেন, তবে এরা বৃষ্টির জল পেয়ে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এর ফলে আমরা গাছের গোড়ায় যে সমস্ত পুষ্টিকর খাবার দেব, সেই খাবার এই আগাছাগুলোই শোষণ করে নেবে, আর আমাদের মূল জবা গাছটি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি একেবারেই পাবে না। আগাছা পরিষ্কার করার পর যে অত্যন্ত জরুরি কাজটা আমাদের করতে হবে, তা হলো গাছের গোড়ার মাটি খুব ভালোভাবে খুঁড়ে দেওয়া। গ্রীষ্ম, বর্ষা, শীত সারা বছরই টবের মাটি প্রতি মাসে অন্তত দুবার করে হালকা করে খুঁড়ে দেওয়ার চেষ্টা করবেন। টবের মাটি যদি শক্ত হয়ে জমাট বেঁধে যায় কিংবা টবের মাটির ওপরে যদি শ্যাওলার আস্তরণ তৈরি হয়, তাহলে কিন্তু গাছের শিকড়ে বাতাস চলাচল বন্ধ হয়ে যাবে এবং গাছের কাণ্ড পচে সম্পূর্ণ গাছটা হঠাৎ করে ঝিমিয়ে মারা যেতে পারে। তাই সব সময় টবের মাটিটাকে আলগা ও ঝুরঝুরে রাখার চেষ্টা করবেন। মাটি খুব ভালোভাবে খুঁড়ে দেওয়ার পর টবের কিনারা বরাবর একটা গোল গ্যাপ বা নালা তৈরি করে নিতে হবে,
কারণ এই অংশে আমরা আমাদের তৈরি করা বিশেষ খাবারটি প্রয়োগ করব। সম্পূর্ণ অর্গ্যানিক বা জৈব খাবার এবং তার সাথে কিছু রান্নাঘরের চেনা উপাদান মিশিয়ে আজ আমরা এই মিশ্র সারটি তৈরি করব। একটা ৮ ইঞ্চি টবের মাপ অনুযায়ী খাবারটা বলছি। এখানে প্রথম যে উপাদানটি আমি নিয়েছি তা হলো ৩ চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। বন্ধুরা, পটাশিয়াম গাছে না প্রয়োগ করলে গাছের ডালপালার বৃদ্ধি যেমন ভালো হয় না, তেমনি গাছে নতুন কুঁড়ি বা ফুলও আসে না। তাই জবা গাছে পটাশিয়াম আমাদের অবশ্যই দিতে হবে। আপনাদের কাছে কলার খোসার গুঁড়ো না থাকলে আপনারা এর পরিবর্তে পেঁয়াজের খোসার গুঁড়ো দিতে পারেন অথবা অর্গ্যানিক বায়ো পটাশও ব্যবহার করতে পারেন। আমি এখানে পাকা কলার খোসাকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর যে উপাদানটি নেব তা হলো ১ চামচ পরিমাণ নিমখোল। নিমখোল টবের মাটিতে ক্ষতিকারক পোকা ও ফাঙ্গাস দূর করতে অবশ্যই প্রয়োগ করবেন। এরপর দেব ১ চামচ পরিমাণ বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, যা গাছের ফসফরাস ও ক্যালসিয়ামের অভাব মেটাবে। আর যারা কোনো কারণে বাগানে হাড়ের গুঁড়ো ব্যবহার না করতে চান, তারা এর সম্পূর্ণ বিকল্প হিসাবে ব্ল্যাকবোর্ডে লেখার জন্য যে সাধারণ চকের ব্যবহার করা হয়, সেই চক গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। এরপর যে উপাদানটি দেব তা সম্পূর্ণ রান্নাঘরের জিনিস, তা হলো ১ চামচ পরিমাণ ব্যবহৃত বা ফ্রেশ চা পাতা। চা পাতা টবের মিডিয়াতে মাসে অন্তত একবার প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ চা পাতা টবের মাটিকে জবা গাছের পছন্দসই অ্যাসিডিক বা আমলিক করে রাখে। আর চা পাতা গাছে প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই গাছে কিন্তু নতুন নতুন কুঁড়ি চলে আসে, কারণ অনেক সময় টবে প্রচুর দামি দামি খাবার প্রয়োগ করার সত্ত্বেও কুঁড়ি আসে না। তার মূল কারণ হলো টবের মাটি ক্ষারীয় হয়ে যাওয়া। এই মিশ্র জৈব খাবারের প্রত্যেকটা উপাদানের কিন্তু আলাদা আলাদা বিশেষ গুণাগুণ রয়েছে। বাগানে একটা ছোট্ট টবের সীমিত মাটিতে যখন আমরা গাছ প্রতিস্থাপন করি, তখন সেই গাছের সুস্থতার জন্য বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। তবে যখনই আমরা টবের সামান্য মাটিতে গাছ রাখি, তখন খাবারের অভাব হলেই গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, ফুলের আকৃতি ছোট হয়। তাই টবের জবা গাছে প্রতি মাসে অন্তত ২ বার এই মিশ্র জৈব খাবার প্রয়োগ করার চেষ্টা করবেন। এই মিশ্র খাবার আমি আমার গাছে ১ সপ্তাহ আগে প্রয়োগ করেছিলাম। এখন দেখুন গাছ কুঁড়িতে ভরে উঠেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটতে আরম্ভ করেছে। বর্ষাকালে টবে তরল সার প্রয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ মাটিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে শিকড় পচে যেতে পারে। তাই এই বর্ষার দিনগুলিতে তরল সারের বদলে এই শুকনো মিশ্র জৈব খাবার অবশ্যই প্রয়োগ করবেন। এই মিশ্র খাবারটি টবের কিনারায় দিয়ে মাটি চাপা দেওয়ার মাত্র ৩ থেকে ৪ দিনের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন যে গাছের পাতাগুলো চমৎকার গাঢ় সবুজ হতে শুরু করেছে এবং ৭ দিন পর দেখবেন গাছ নতুন কুঁড়িতে ভরে উঠছে। জৈব খাবারে বাগানের গাছ দীর্ঘমেয়াদী ভালো থাকে, তাই জৈব খাবার প্রয়োগ করলে একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে। রাসায়নিক খাবার প্রয়োগ করলে কাজ হয়তো একটু তাড়াতাড়ি হয়, কিন্তু জৈব খাবার মাটিকে ভালো রেখে গাছকে ভিতর থেকে শক্তিশালী করে। খাবার দেওয়া হয়ে গেলে এবার আমাদের টবের মিডিয়াতে জল দিতে হবে, কারণ শুকনো মাটিতে খাবার দেওয়ার পর জল দেওয়া জরুরি। তবে এখানে আমি শুধু সাধারণ জল দেবেন না, আমি ৫০০ ml সাধারণ জলের সাথে মিশিয়ে দিচ্ছি ২ থেকে ৩ গ্রাম পরিমাণ এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই এপসাম সল্ট জলের সাথে ভালো করে গুলিয়ে নিয়ে আমাদের টবের মাটিতে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এবার আসি জবা গাছের সবথেকে বড় সমস্যা, অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ এবং গাছের কুঁড়ি ঝরে যাওয়ার বিষয়। গাছের কুঁড়ি কিন্তু এমনি এমনি কখনো ঝরে না। এর প্রধান ৩টি কারণ হলো: ১. পুষ্টির অভাব, ২. টবের মাটি অতিরিক্ত কাদা কাদা বা ভেজা থাকা বা একদম খটখটে শুকিয়ে যাওয়া, এবং ৩. গাছে মারাত্মক পোকামাকড়ের আক্রমণ। জাপ পোকা এবং মিলিবাগ, এই দুটো শত্রু আমাদের জবা গাছে কিন্তু প্রায় সারা বছরই লেগে থাকে। তাই সবসময় রাসায়নিক পেস্টিসাইড প্রয়োগ না করে গাছে যদি আমরা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি জৈব পেস্টিসাইড প্রয়োগ করতে পারি, তবে গাছের কোনো ক্ষতি না করেই দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। এখানে একটা পাত্রে ১ লিটার পরিষ্কার জল নিয়েছি। এই ১ লিটার জলের মধ্যে যে উপাদানটি দেব তা হলো কর্পূর, যা আমরা পুজোয় ব্যবহার করি। এই কর্পূর আপনারা যে কোনো দশকর্মার দোকানে বা মুদি দোকানে সহজেই পেয়ে যাবেন। কর্পূরের পরিবর্তে আপনারা এখানে একটা ন্যাপথালিনও ভালো করে গুঁড়ো করে নিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। এই কর্পূর অথবা ন্যাপথালিন কিন্তু পিঁপড়ে তাড়াতে মারাত্মক কাজ করে। গাছে যদি পিঁপড়ের উপদ্রব থাকে, তবে এই কর্পূর গুঁড়ো করে টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন। এবার এই তরলটিকে কোনো জায়গায় অন্তত আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর এই মিশ্রণটিকে খুব ভালো করে ছেঁকে নিয়ে একটা স্প্রেয়ার বোতলে ভরে নিতে হবে এবং গাছের সমস্ত ডালে ও পাতায়
তীব্র গতিতে স্প্রে করতে হবে। এই ঘরোয়া লিকুইড কীটনাশকটি যদি আপনারা লাগাতার 2 থেকে 3 দিন স্প্রে করতে পারেন অথবা একদিন অন্তর অন্তর গাছের পাতায় ও কুড়িতে স্প্রে করেন, তাহলে আপনারা নিজেরাই দেখবেন যে মিলিবাগ বা জাপ পোকা গাছ থেকে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে। আর শুধুমাত্র আক্রান্ত গাছেই নয়, আক্রান্ত গাছের আশেপাশে থাকা বাগানের প্রত্যেকটা গাছেই এটি স্প্রে করতে হবে, কারণ মিলিবাগ খুব দ্রুত এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, যে কোনো পেস্টিসাইড, তার রাসায়নিক হোক বা জৈব, সবসময় চেষ্টা করবেন যখন কড়া রোদ থাকবে না, অর্থাৎ একদম বিকেলবেলা বা সন্ধ্যার আগে অথবা খুব সকালবেলা স্প্রে করতে। অতিরিক্ত কড়া রোদে স্প্রে করলে কিন্তু গাছের পাতা ও কুঁড়ি নষ্ট হয়ে যেতে পারে। এই সহজ অথচ অত্যন্ত কার্যকরী পরিচর্যাগুলো করেই কিন্তু আমার বাগানের ছোট বড় প্রত্যেকটা জবা গাছে সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো বন্ধুরা, জবা গাছের জুলাই মাসের এই বিশেষ পরিচর্যার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। পরিচর্যাটি করার পর কেমন রেজাল্ট পেলেন তা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে আজ নতুন বন্ধু হয়ে থাকেন, তবে এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত দরকারি ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল প্রেস করে দেবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের বাগানের যত্ন নেবেন। ধন্যবাদ।